আমরা হাজির আপনাদের দরবারে। হয়তো একটু সময়ের দিক থেকে ওদিক হয়েছে, কারণ বৃষ্টিদের মধ্যে বুঝতেই পাচ্ছেন, কিন্তু যেহেতু আমরা আজকে হারানো দিনের গান এই অনুষ্ঠানটি পেয়েছি, আর যেহেতু আগামীকাল 24শে জুলাই, তো আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে আগামীকালকে স্মরণ করব। আগামীকাল আমাদের সারা বাংলা জুড়ে এমন একটি দিন, সেই দিনটিকে আমাদের স্মরণ করতেই হয়। তার কারণ আগামীকাল 24শে জুলাই, এবং 24শে জুলাই মানেই আমাদের বাংলায় মহানায়কের দিন। তো আমাদের আজকে এই অনুষ্ঠান থেকে সেই দিনটিকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করব। আসলে মহানায়কদের মৃত্যু হয় না, তারা অমর। কেন জানেন তো? তারা তাদের কাজের মাধ্যমে অমলিন হয়ে থাকে। যেমন উত্তম কুমারের হাসি অমলিন। আজকে আমাদের শ্রদ্ধার্ঘ্য উত্তম কুমারের প্রতি, এবং এই শ্রদ্ধার্ঘ্যে যাকে আমরা পেয়েছি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার ক্ষেত্রে, তিনি হলেন প্রসূন ব্যানার্জি। অনেক অনেক স্বাগত প্রসূন। আমরা হচ্ছে আমাদের যে আজকের দিনটা তোমাকে ভীষণ দরকার। আজকে আমরা মহানায়কের অভিনীত বিভিন্ন ছবির গান শুনবো তোমার কাছ থেকে, এবং যেটুকু সময় থাকবো গানে গানে ভরে থাকার চেষ্টা করব। সঙ্গে রয়েছেন তোমার সহযোগী যারা, অর্থাৎ তোমার সহযোগী শিল্পীরা, যন্ত্রশিল্পীরা। দেবাশিস কিবোর্ডে, গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, অক্টোপ্যাডে বিক্রম, শব্দে আমাদের ভাই রিন্টু, এবং ক্যামেরার পিছনে আমাদের ভাইরা দাদারা, এবং রয়েছেন আপনারা। তো শুরু করি প্রশ্ন একদম। আজকে এমন একটা সময় আমরা শুরু করছি, যে সময় আর 24 ঘন্টা বাদে 1980 সালে সেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল, যখন মহানায়ক উত্তম কুমার অকস্মাৎ আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। এতদিন হয়ে গেছে, এমন কোনো ভারতবর্ষে এমন কোনো মানুষকে নিয়ে, এমন কোনো অভিনেতাকে নিয়ে এত আলোড়ন এত বছর পরেও আমার মনে হয় আমার পরিসংখ্যানে অন্তত নেই, আমাদের কারুর পরিসংখ্যানেই নেই। আমাদের ভারতবাসীর কাছে গর্বের। যতদিন বাঙালি যেখানে থাকবে সেখানে উত্তম কুমার থাকবেন, উত্তম সুচিত্রা, এই জুটি চিরকালের জুটি, চিরকালের জন্য থাকবে। যে গানটা দিয়ে শুরু করব আজকে তো অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো উত্তম তর্পণ হবে আজকে। সে কারণে যে গানটা দিয়ে শুরু করব, সাপমোচন ছায়াছবি, 1954। সব থেকে বড় কথা, আমি যতদূর জানি এই গানটি, শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতিকথা, এই গানটি দিয়েই আমার কাছে যতটা পরিসংখ্যান, বিমল চন্দ্র ঘোষের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, এই গানটার মধ্যে দিয়ে মাধ্যমেই প্রথম উত্তম হেমন্ত জুটির পথ চলা শুরু। দিস ওয়াজ দ্য ফার্স্ট সং। শোনাই। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতিকথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতিকথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতিকথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে অন্ধ গলির নরকে মুক্তির আকুলতা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতিকথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, জীবনের ফুল মুকুলেই ঝরে সুকঠিন ফুটপাতে,
অতি সঞ্চয়ী ক্রূর দানবের উদ্ধত পদাঘাতে, জীবনের ফুল মুকুলে ঝরে সুকঠিন ফুটপাতে। অতি সঞ্চয়ী ক্রূর দানবের উদ্ধত পদাঘাতে, এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নেই, এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নেই। প্রাসাদ নগরী যেন বিলাসের নিদারুণ রসিকতা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো। এই সময় কিন্তু উত্তম কুমারের যে চেহারা আমরা পাই, সেই চেহারা কিন্তু শেষের দিকে না, যেটাতে আমাদের করিশ্মা, যেটাতে আমরা বলি যে চেহারায় করিশ্মা, সেই চেহারা কিন্তু এই ছবি নয়। একদম তাই। উত্তম কুমারের ছবির কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো 74.5-এর কথা। 74-এর যে অভিনয় আমরা দেখি, এতটা সাবলীল অভিনয় 74.5, আমার মনে হয় তখন থেকে একটা কোথাও যেন আলোড়ন পড়ে গিয়েছিল বাঙালি সমাজে। এবং আজ থেকে ঠিক বহু বছর আগে, এই মুহূর্তে বহু মানুষ নস্টালজিক হয়ে যাবেন, বহু বছর আগে যখন ধরুন আমাদের বাবারা বা তাদের বাবারা সিনেমা দেখছেন, বিশেষ করে আমাদের বাবাদের সেই সময়টা, তাদের স্কুল লাইফ কলেজ লাইফ মানেই কিন্তু উত্তম কুমার। তো আমরা আজকে স্মৃতিতে তাকেই রাখবো। এবং যেটা প্রসূন খুব সুন্দর করে বলেন যে আমরা তো গঙ্গা জলে গঙ্গা পুজোই করি, তো আজকে উত্তম সুচিত্রা এবং উত্তম অপর্ণা এইভাবেই আমরা এগোবো আর কি। আমি চলে যাই পরের গানে। এবং সবচেয়ে বড় কথা সেটা হলো যে উনি যখন প্রথম এসেছিলেন, আমার এই মানুষটাকে নিয়ে আমার একটা মানে কি বলবো, আমার ভীষণ একটা ভীষণ কিউরিওসিটি বলতে পারবো, মানে আমার একটা প্যাশন, ভীষণ একটা আবেগ কাজ করে, সবার যেমন কাজ করে। প্রথম কিন্তু 1948-এ উত্তমবাবুর কিন্তু প্রথম হিন্দি ছায়াছবি একটা বেরোনোর কথা ছিল, রিলিজ হওয়ার। তখন উনি অসিত বরণের ছেলেবেলার ভূমিকা অভিনয় করেছিলেন, ওটা ছিল মায়াডোর, কিন্তু ফিল্মটা রিলিজ করেনি। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা, ওনার যে জার্নিটা, এটা যদি পড়া যায় তাহলে কিন্তু একটা মানুষের স্ট্রাগল লাইফ, যে কতটা স্ট্রাগল করে মানুষ সাধারণ অবস্থা থেকে, সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এগিয়ে এসে কত দূর মানুষ যেতে পারে। অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমারের পদার্পণ, তাই তো? একদম তাই। এই জার্নিটাই কিন্তু একটা ছবি, এই জার্নিটাই একটা ছবি। এটা নিয়েই একটা মানে খুব ভালো ছবি হয়ে যেতে পারে। তোমার পরের গানে যাই। হ্যাঁ, আমি এই যে গানটা শোনাবো বন্ধু ছায়াছবি থেকে, 1958-এ রিলিজ করে, নচিকেতা ঘোষের সুর এবং গৌরীপ্রসন্ন মজুমদারের কথা। একটা খুব টাফ কম্পোজিশন। এই গান আমি চেষ্টা করছি গাওয়ার। মোম বনে আজ মোম জমেছে, বউ কথা ডাকে, মৌমাছিরা আর কি দূরে থাকে, মোম বনে আজ মোম জমেছে, বউ কথা ডাকে, মৌমাছিরা আর কি দূরে থাকে। ছন্দ ভরা গন্ধ ঝরা এক নতুন বেলা, আমারে আজকে আর ধরে রাখে। ও নতুন নতুন সুরে পাখিরা নতুন নতুন ফুল
প্রজাপতি পাখায় স্বপ্ন আঁকে, মৌমাছিরা আর কি দূরে থাকে। নতুন নতুন খুশি হৃদয়ে পাই, নতুন নতুন পথে আজ কোথা যাই, উকি দিল সূর্য সোনা ভাঙা মেঘের ফাঁকে, আর নতুন কিছু পাবো এবার জীবন পথের বাঁকে। মৌমাছিরা আর কি দূরে থাকে, মৌ বনে আজ মৌ জমেছে, বউ কথা ডাকে। মৌমাছিরা আর কি দূরে থাকে, মৌ বনে আজ মৌ জমেছে, বউ কথা ডাকে। মৌমাছিরা আর কি দূরে থাকে। একদম খোদ কলকাতা শহরে, মানে একেবারে ঘটি কালচারে তার জন্ম, আহিরিটোলাতে তার জন্ম, তার মামা বাড়িতে। এবং সাতকড়ি চপলা দেবীর প্রথম সন্তান, মানে অরুণ, বরুণ, তরুণ, 3 ভাইয়ের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে বড়। কোথাও একটা ছোট্ট বিতর্ক আছে, বলা হয় যে 1928, কেউ বলেন 1928-এর 3 সেপ্টেম্বর, কেউ বলেন 1926-এর 3 সেপ্টেম্বরে তার জন্ম। আমরা মূলত 1928টাই ধরবো, 1928টাই ধরা উচিত বলে আমার অন্তত তাই মনে হয়। তাই না? হ্যাঁ, কেউ বলেন 1926, কেউ বলেন 1926 আমি জানতাম। আচ্ছা, আমি আবার জেনেছি 1928। এবং সব থেকে বড় কথা, জন্মটা যে সালই হোক না কেন, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, মানে এটা আমার একান্ত নিজস্ব অনুভূতি, উত্তম কুমার যদি বেঁচে থাকতেন আমার মতো অনেকেই বাংলায় সিনেমা করার চেষ্টা করতেন। মানে এটা আমি একদম ডেফিনেটলি করতাম। মানে আমার ওই মোহটা একদমই নেই যে টেলিফিল্ম করব বা সিরিয়াল করব বা সিনেমা করব, কিন্তু উত্তম কুমার বেঁচে থাকলে সেই চেষ্টাটা আমি একবার করতাম। মানে অসম্ভব একটা মানে কি বলবো, মাচো ইমেজ যাকে বলে উত্তম কুমারের। এবং যে ছবিতে করতে করতে তার মৃত্যু হয়েছিল, সেই ছবিতেও তার যে চেহারা, তার যে অ্যাপিয়ারেন্স, এটা কিন্তু আমাদের মানে মাথায় রাখতে হবে। তো আজকে আমরা আসবো এই জার্নি নিয়ে, বিভিন্ন কথা, টুকরো টুকরো কথা, তার বিভিন্ন ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আজকে আমাদের স্মৃতিচারণ হচ্ছে তার, কারণ আগামীকাল। এবং আমরা কেন করছি প্রশ্ন তোমাকে বলি, একটা সময় ছিল যখন আমাদের এই চ্যানেলটি প্রথম শুরু হয়েছিল, আমাদের জুলাই মাসের এই 24 তারিখ থেকে টানা 1 মাস উত্তম কুমারের সিনেমা আমরা দেখাতাম, রেট্রোস্পেক্টিভ হতো। এবং টানা 1 মাস আমাদের উত্তম কুমারের সিনেমা চলতো, কুইজ থাকতো তাতে। এবং তুমি বিশ্বাস করবে না, আমরা যখন চিঠি শর্টিং করতে বসতাম, তখন তো আমাদের এত লোক লস্কর ছিল না, আমরাই সব করছি তখন। তো এই বস্তায় করে চিঠি নিয়ে আমরা বসতাম। মানে আমাদের এখন যেখানে ট্রান্সফর্মার বসেছে, একদম পুরনো রিসেপশন যেটা, সেখানে আমরা বস্তায় করে করে চিঠি নিয়ে বসতাম। মানে আমরা সবাই মিলে এত চিঠি আসতো, মানে কুইজ হতো, ওই প্রত্যেকটা সিনেমার সঙ্গে সঙ্গে কুইজ হতো। মানে একদম টানা উত্তম কুমারের সিনেমা চলতো 24শে জুলাই থেকে 1 মাস, 24শে অগস্ট। এই রেট্রোস্পেক্টিভটা আমরা করতাম। অনেক কালেকশনও পাওয়া যেত, মানে অনেক রেয়ার পিকচার দেখা যেত, একদম রেয়ার পিকচার দেখাতাম। এবং আমাদের প্রাক্তন যিনি পরিবহন মন্ত্রী ছিলেন বাম জামানায়, সুভাষ চক্রবর্তী, তিনি আমাদেরকে বলেছিলেন যে আমি আর কিছু দেখি না, দেখি আর আমি বাড়ি আইসা তোমাগো চ্যানেল খান চালায়া বসি এবং দেখি উত্তম কুমারের সিনেমা। আমার উত্তম কুমারের সিনেমা দেখতে তো খুব ভালো লাগে। তো সুভাষ দা এরকম এসে বলেছিলেন আমাদেরকে। তো এটা আমি একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যারা আমাদের পুরনো দর্শক রয়েছেন, যেমন জিসি ভট্টাচার্য রয়েছেন, তিনি জানেন যে কিভাবে আমরা দেখাতাম। তো আজকে এখন তার সময় নেই আমাদের সিনেমা দেখানোর, তো আজকে আমরা এখানে এইভাবে স্মৃতি অর্পণ করছি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। কে বলছেন?
আমি বর্ধমান থেকে টিপু ভট্টাচার্য বলছি। বলুন দাদা, টিভির হ্যাঁ, দিদি, good আওয়াজটা morning। একটু, হ্যাঁ গুড মর্নিং, সকাল সকাল। টিভির আওয়াজটা একটু কমাতে হবে। আর খুব বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। একদম, টিভির আওয়াজটা একটু মিউট করে দিন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি কথা বলতে পারবেন। বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, দিয়েছি। বলুন। হ্যাঁ বলছি, মানে প্রসন্দা তো দুর্দান্ত গান করছে, গানের তো কিছু বলার নাই। আর উত্তম কুমারের আজকে কি গানগুলো সবই উত্তম কুমারের স্মৃতিচারণ উপলক্ষেই হবে। আজকে তাই হবে, আজকে আমরা অন্য কোনো দিকে সরবই না, মানে সরার কোনো অবকাশ নেই আর কি। একদম, যাতে না সরা যায় সেই জন্যই বলা। বাহ 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 বাহ। আচ্ছা, আর আমি একটা প্রসন্দাকে একটা গানের একটা অনুরোধ করতাম, হেমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ বলুন বলুন। গানটা হচ্ছে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, এই এই একদম, হ্যাঁ, গানটা। এই গানটা আমি হ্যাঁ। আগেও অনেক জায়গাতে গেয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে যে আজকের প্রসঙ্গের সঙ্গে কিন্তু পৃথিবীর গান আকাশ কি মনে রাখে ঠিক মিলছে না, সেই কারণে আজকে আপনাকে শোনাতে পারছি না, কোনো একদিন অন্য দিন শোনাবো। তো চলে যাই প্রশ্ন পরের গানে। হ্যাঁ পরের গানে যাই। এইবারে যাব, আমরা সবসময় একটুখানি টাইমটাকে নিয়ে ওই টাইম মেশিনে করে আগু পিছু করার মতো করব। করব, কিন্তু তার আগে আরেকজন বন্ধু আরেকটা ফোন, আছেন, okay, আমাদের okay. বন্ধুরা আমাদের রেগুলেটর। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি ভাই, কে বলছেন? আমি কাছিরাপাড়া থেকে নিমাই পাল বলছি। দাদা নমস্কার, সুপ্রভাত, হ্যাঁ বলুন। নমস্কার দিদি ভাই, তোমার সাথে অনেকদিন পরে কথা হচ্ছে। আচ্ছা, আর আজকে আমার খুব প্রিয় মানুষ এসেছেন, প্রশ্ন। প্রসন্দা। হ্যাঁ, তা দিদি ভাই প্রসন্দার সাথে কথা বলি। একদম একদম। প্রসন্দা, মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। মর্নিং দাদা, কেমন আছো? ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনি এই ভালো দেখো, আছেন তো? ছাত্র থেকে আমি আর তোমার বৌদি কিন্তু বসে আছি বাহ তোমার বাহ প্রোগ্রাম বাহ। দেখবো বলে। আমার আমার খুব সৌভাগ্য, হ্যাঁ। পুরোটা বসে থাকতে হবে। একদম একদম, আজকে কোনো কাজ নেই, বেশ, বুঝলে। আমি তো 7টার আগে আমার মেয়েকে পড়তে টড়তে কাজ কমপ্লিট করে রাখলাম যে তোমার প্রোগ্রাম দেখবো বলে। এটা সকালবেলা সব থেকে ভালো নিউজ। বৌদি না আমার একটা লিস্ট দিয়েছে, এই রে, বলছে এই লিস্ট? ছবিগুলো তুমি অনুরোধ করবে। আর বৌদি বলেছে আনন্দ আশ্রম, সন্ন্যাসী রাজা, দেওয়ানিয়া, আচ্ছা একটা হিন্দি ছবি আমার অনুরোধ করেছে, ছোটি ছোটি সি সি মুলাকাত। এটা হবে তো নাকি? উত্তম কুমারের তো ওই দেখছি। ছবিটাই, ছোটি সি আচ্ছা, মুলাকাতটা নিয়ে তো আচ্ছা। অনেক আর গল্প কেমন হয়েছে। আছো? ভীষণ বিতর্কের বিতর্কিত। ব্যাপার। হ্যাঁ হ্যাঁ নিমাইদা, হ্যাঁ ভালো আছো? একদম ঠিকঠাক। আপনি তাহলে সামনে আচ্ছা, আচ্ছা। আমাদের সুন্দর আমাদের program হচ্ছে, চালিয়ে পর্দার যাবো সামনে দাদা। আপনি রয়েছেন, পর গানগুলো গাইবো, কিছু আপনার গানও গাইবো, কিছু অন্য গানও গাইবো। আর সঙ্গে থাকুন দাদা, ধন্যবাদ ফোন করার জন্য। এবার একটু গানে যাই আমরা। তুমি একদম, বলছিলে একদম। টাইম মেশিনে করে আগুপিছু করব। আগুপিছু করবো, আমরা 19 1958 ছিলাম, 55 ছিলাম, তাই তো? হ্যাঁ 1955 ছিল, 54-এ ছিলাম, এখান থেকে 1972-তে চলে যাব, যে সময়তে উত্তম সুচিত্রা জুটি শেষের দিকে। আমি আলো আমার আলো ছায়াছবিটার কথা বলছি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ব্যবহার ছিল, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। হ্যাঁ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শিবুদা ছিল ওখানে, যেমন ছোট সেই সময়তে অভিনয়। হ্যাঁ, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, পবিত্র চট্টোপাধ্যায়ের এবং গল্পটা না একটু অন্য রকমের গল্প, মানে ধরনের এই গল্প, গল্পতে কিন্তু উত্তম কুমারের চরিত্রটা সবসময় যে পজিটিভ ছিল, তার একটা নেগেটিভ ক্যারেক্টার তিনি প্লে একদম। করেছিলেন। হ্যাঁ, নেগেটিভ থেকে আস্তে আস্তে উনি সেই জায়গায় সুইচ ওভার সুইচ করছিলেন। অফ করবে একটা উত্তরণ, একটা চরিত্রের একটা উত্তরণ এই ছবিটা কিন্তু আমাদের প্রমাণ করে। ডেফিনেটলি। এবং এই ছবিতে অদ্ভুতভাবে সুচিত্রা সেনের যে অ্যাপিয়ারেন্স আর উত্তম কুমারের যে অ্যাপিয়ারেন্স, দুজনের বয়সের দেখো ফারাক রয়েছে, কিন্তু তারপরেও সুচিত্রা সেনকে একটু বয়স্ক লাগে, কিন্তু উত্তম কুমার সেই এভারগ্রিন সেই ক্যারিশমাটা দেখতে পাওয়া যাচ্ছিল। ঠিক এক্স্যাক্টলি, একদম তাই। সিগারেটটা ঠোঁটে নিয়ে কথা বলা, হ্যাঁ, এবং আই থিঙ্ক তুমি যে গানটা গাইবে সেই গানে একটা চোখে কালো সানগ্লাস পরে, দুজনেই সানগ্লাস পরে গাড়ি চালাতে চলছে। এই সময়তেই যে ফিল্মগুলো হয়েছিল এই একই ব্যাপার ছিল, হার মানাহার, আলো আমার আলো, পরপর যাচ্ছিল, নবরাগ পরপর যাচ্ছিল, সেরকম শোনাই। এই এত আলো, এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি, তুমি কি জানো, এত আলো, এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি, তুমি কি জানো, এত আলো, এত আকাশ আগে দেখিনি।
দুঃসাহসের ডানা মেলে তাই দূরে দূরে যাই, দুঃসাহসের ডানা মেলে তাই দূরে দূরে যাই। হারিয়ে যাওয়ার লগ্ন এলো, হারিয়ে যেতে চাই। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়েনি। এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, সারা জীবন পাওয়ার আশায় দুহাত পেতেছি, এবার আমি অজানায় নেশায় মেতেছি। সারা জীবন পাওয়ার আশায় দুহাত পেতেছি, পথ হারানোর গানের সুরে তাই নতুন হয়ে যায়। পথ হারানোর গানের সুরে তাই নতুন হয়ে যায়। এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়েনি। এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো। আমরা এখানে যারা রয়েছি আমাদের মনে হয় প্রত্যেকের, মানে আমি আমার কথা যদি বলি, আমি ব্যক্তিগতভাবে উত্তম কুমারের মৃত্যুর অনেক পরে যখন টিভিতে সিনেমা মানে অনুমতি পাই, তখন একবার সত্যজিৎ রায়ের কিছু ছবি নিয়ে একটা অনুষ্ঠান হয়। তখন সত্যজিৎ রায় কিন্তু বেঁচে রয়েছেন, তখন দূরদর্শন, তখন তো দূরদর্শন, আমাদের সময় তো এত চ্যানেলের অপশন ছিল না, দূরদর্শন, হ্যাঁ, এবং দূরদর্শন এক আর দূরদর্শন 2, ওই পরবর্তীকালে মেট্রো চ্যানেল, হ্যাঁ মেট্রো চ্যানেলে তোমার লাইমলাইট হতো, তারপরে তোমার চিত্রহার হতো, বেশ কিছু অনুষ্ঠান, সেখানে ছায়াছবির গান শুনতে পাওয়া যেত। মেট্রো চ্যানেল খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল, মানে আমাদের জেনারেশনের কাছে এটা জনপ্রিয় হয়েছিল। এবং আমার কয়েকটা প্রোগ্রাম দেখার অনুমতি ছিল মানে দূরদর্শনে। একটা হচ্ছে রোববার দিনকে ওয়ার্ল্ড নিউজের আগে একটা কুইজ হতো, সিদ্ধার্থ বসু কুইজ করতেন, সম্ভবত কুইজটা আমি নামটা ভুলে গেছি, এবং ওয়ার্ল্ড নিউজ, তারপরে হতো দ্য বিয়ন্ড অফ ম্যানকাইন্ড। এই 3টে প্রোগ্রাম আমাকে দেখার অনুমতি দেওয়া, মানে আমরা ভাই বোনেরা সব মতো জয়েন্ট ফ্যামিলি বসে দেখতাম। তো আমি একটু বড় ছিলাম, সবার মধ্যে বড়, তো আমি জেহাদ করে সত্যজিৎ রায়ের ছবি দেখার অনুমতি আদায় করেছিলাম যে দেখতেই হবে। তো ওই ছবি দেখতে গিয়ে বিভিন্ন ছবি হয়েছিল সত্যজিৎ রায়, তার মধ্যে নায়ক ছিল। এবং তুমি বিশ্বাস করবে না, আমি তখন কোন ক্লাসে পড়ি, 7-8-এ পড়ি, নায়ক দেখার পরে আমি পাগলের মতো উত্তম কুমারের ছবি মানে তখন খুঁজতে থাকতাম যে কখন কবে দেবে উত্তম কুমারের ছবি। আমি কিন্তু তখন ছবি বুঝতাম না, মানে নায়কের যে বক্তব্য সেটা তো তখন বোঝার বয়স হয়নি, কিন্তু একটা লোকের ওই চেহারা দেখে আমার মনে হয়েছিল যে এই লোকটার সম্বন্ধে জানার প্রয়োজন আছে। আমার মনে হয় আমরা এখানে মানে কেউই মানে কারোরই দেখার অবকাশ হয়নি উত্তম কুমারকে। শম্ভুদাও কি দেখতে পেয়েছেন? কোনোদিনও দেখতে পাননি। আমাদের মধ্যে সব থেকে সিনিয়র এই মুহূর্তে শম্ভুদাও দেখতে, প্রচুর মানুষের সঙ্গে আপনি কাজ করেছেন, উত্তম কুমারকে কোনোদিন কোনো জায়গায় দেখতে পাননি। আরেকটা ব্যাপার ছিল ওনার মধ্যে, উনি প্রথম দিকে বেশ কিছু থিয়েটার করেছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি একবারই সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে শুধুমাত্র চলচ্চিত্রের প্রতি উনি মনোনিবেশ করেছিলেন। কাজ করতেন সেই সময় তিনি অ্যামেচার থিয়েটার করতেন, হ্যাঁ সেই সময়তে, হ্যাঁ, কিন্তু উত্তম কুমার হয়ে যাওয়ার পরে উনি কিন্তু সেই ব্যাপারটা থেকে একদম দূরে সরে আসেন। মানে এবং উনি কি করে তোমার ওই যে করিশ্মা, ওই যে মহানায়কের ইমেজটাকে ধরে রাখতে হয়, মানে সেখানে কিন্তু একটা স্ক্রিন তৈরি করতে হয় জনগণের সঙ্গে, সেটা কিন্তু উনি দেখিয়েছেন কি করে করতে হয়, মানুষের থেকে দূরে গিয়ে নয়, অথচ একটা আড়াল, এই
বজায় রাখা। একদম একদম তাই। এই এটা- ব্যাপারটা কিন্তু, এবং এটা পরবর্তীকালে ওনার যারা জুনিয়র আর্টিস্ট তাদেরকে বলতেন যে সবার সামনে হঠাৎ করে চলে যেও না। হ্যাঁ, এই যে এখন হয় না, সবাই বেরিয়ে পড়ছে, মাল্টিপ্লেক্সে ঘুরছে, শপিং মলে ঘুরছে, এদিক ওদিক ঘুরছে, মানে এই ব্যাপারটা উনি বলতেন যে যতটা কম হয়, মানে পর্দাতেই দেখতে পাওয়া উচিত একজন শিল্পীকে। হ্যাঁ, সেই জায়গাটাই তার মানে আসল সত্যি জায়গা, কথা এবং বলতে কি, এটাকে এখন তো মেনটেন ধরো করা উচিত। এখন একটা সময় ছিল আমাদের ছোটবেলায়, ধরো টেলিভিশনে খবর পড়ে এরকম মানুষকে সামনে দেখলে আমরা হা হা করে দেখতাম। এখন আমরা তো আকছে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আমাদের দেখে লোকে কথা বলছে, ঠিক আছে। একটা কথা এখানে বলি, একটা বিতর্কিত কথা আমি বলবো, আমি এটা জেনেছি বলেই বলবো, অনেকেই রেড়ে করে উঠবেন, কিন্তু এটা বাস্তব কথা। উত্তম কুমারের যে করিশ্মা নিয়ে উত্তম কুমার মারা গেলেন, যে উত্তম কুমার, সেই উত্তম কুমারকে কিন্তু তৈরি করেছেন বেনুদি অর্থাৎ সুপ্রিয়া দেবী। এটা অস্বীকারের কোনো জায়গা নেই। এটা অনেকাংশেই সত্যি কথা আমার মনে হয়। উত্তম কুমারের মধ্যে এই যে একটা ইমেজ, এই যে উত্তম কুমারের যে অ্যাপিয়ারেন্স, যে স্মার্টনেস, এই পুরোটা কিন্তু হাতে করে তৈরি করা সুপ্রিয়া দেবীর। এটা অস্বীকার করলে খুব মানে অন্যায় করা হবে। সব কিছুতে একদম একদম। আমরা আসবো আলোচনায়, তার একটু দেখে নিই, গান শুনে নিই। হ্যাঁ, এই মানুষটাকে নিয়ে সত্যি কথা বলতে কি, হ্যাঁ, ডি শার্প করে, হ্যাঁ, এই মানুষটাকে নিয়ে সত্যি কথা বলতে কি, তুমি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যে একটা এপিসোড মোটেই পরপর যদি পরপর প্রত্যেকটা রোববারই হারানো দিনের গানে জুলাই উত্তম মাসটাকে কুমার সেইভাবে একদম। ডেডিকেট করলে ভালো, এবং সবাই আমরা, মানে আমি যেদিন আসবো সেদিন অন্য কেউ শুনবে, অন্যরা যেদিন আসবে আমি শুনবো, মানে আমরা এই মানুষটাকে নিয়ে এইটাই কিন্তু একটা বিরাট বড় ক্যারিশমা, ভগবানের আশীর্বাদ, যে ওনার সম্পর্কে যত গল্প হয়, যত আড্ডা হয়, আলোচনা হয়, বাঙালি তত শুনতে চায়, আরও শুনতে চায়, আরও কিছু শুনতে চায়, যদি কোনো আরও নতুন ইনফরমেশন বেরিয়ে আসে। হ্যাঁ, শোনাই দুই ভাই ছায়াছবি, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আর হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, 1961। এই সময় কিন্তু মানে একেবারে সোনার সংসার, চাঁদের হাট বসেছে উত্তম কুমারের জীবনে, কারণ এই সময় একে একে সাথীহারা, সপ্তপদী, দুই ভাই, আর সবগুলো ভুলে গেলাম, মানে যে অগ্নি সংস্কার, উত্তম সুপ্রিয়া, মানে একের পর এক হিট ফিল্ম, কোনোটা মানে একদম বাম্পার ব্লকবাস্টার হিট, এবং দুই ভাই মানে 1961। বিশ্বজিৎ এবং উত্তম কুমার, বিশ্বজিৎ উত্তম কুমার জুটি। হ্যাঁ, দুজনের গলা একই রকম, না দেখলে বোঝাই যায় না যে কে গানটা গাইছে সেই অবস্থায়। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন ভাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গামাপা। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমার মনে হয়, তাই না? ঐতিহাসিক মুহূর্ত এই জায়গাটা। গামাপা মগরে সারে মা গরে গা রে সারে সানি সা, ওই ফুলমালা দিল শুধু জ্বালা, ধুলায় সে যাক ঝরে যাক না, এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি, ব্যথায় সে থাক ভরে থাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামাপা মগরে সারে মা গরে গা রে সারে সানে সা, নেই আলো চাঁদে কেন রাত কাঁদে, আধার শেষ তবু হয় না, যায় প্রেম সরে
কি দেয় মোরে এই ব্যথা প্রাণে সয় না, হায় স্বপ্নে আঁখি আর ভাসে না, হায় স্বপ্নে আঁখি আর ভাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন ভাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। क्या बात, क्या बात, क्या बात, क्या बात। क्या बात একেবারে বলতেই হয়। এটা এই একটা ব্যাপার, কিন্তু এইটা দেখো বাংলা ছায়াছবিতে উত্তম বাবুর গানগুলোর মধ্যে কম্পোজিশনের মধ্যে, মানে কম্পোজিশন সেভাবে বাজানো তৈরি করা হতো না, হলে 1000 টাকার ঝাড়বাতিটা, হ্যাঁ, আর এদিকে তোমার খিড়কি থেকে সিংহদুয়ার, পুরো ব্যাপারটা কিন্তু ঘুরে গেল, মানে উত্তম হেমন্ত অমর জুটি। কেন এই গানের মধ্যেই তো তোমার রয়েছে হ্যাঁ, 1000 টাকার ঝাড়বাতিটা 1972 স্ত্রী, একদম। এদিকে কাহার বানায় দাদরা বাজাও 1975 সন্ন্যাসী রাজা, সন্ন্যাসী তারে রাজা। বলে দিও বহু আগে। আরেকটা গান ছিল মালতী ভ্রমরে করে ওই কানাকানি, সেখানেও একটা বিশাল মানে তবলার একটা ভীষণ এফেক্ট দেখা গেছে। হ্যাঁ, এই আমি কেন কথাটা বললাম যে সেই সময়তে মানে একটা অদ্ভুত ব্যাপার, উনি নিজে গান গাইতেন তো। এবং এই এই একটা ইনফরমেশন আমি দিই, সেটা হচ্ছে এই যে এই মোম জোছনায়, এই মোম জোছনায়, এটা কিন্তু আমার কাছে একটা কালেকশন আছে যেখানে উনি হারমোনিয়াম বাজিয়ে, এই গানটা রিলিজের প্রায় 7-8 বছর আগে উনি হারমোনিয়াম বাজিয়ে এই গানটা গাইছেন। পরবর্তীকালে কিন্তু এই গানটা বোধহয় আরতি মুখোপাধ্যায়কে, তাই তো? হ্যাঁ, তো আরতি করেন, কিন্তু তার অনেক দিন আগে উনি গাইছেন, মানে উনি এত ভালো নিজে গান গাইতে পারতেন, যার জন্য উনি যখন লিপ দিতেন সেটা অস্বাভাবিকভাবে ভালো হতো, অসাধারণ হয়ে যেত, একদম ন্যাচারাল। এবং তুমি দেখো যেখানে স্ত্রী ছায়াছবিতে, হ্যাঁ, উত্তম হেমন্ত জুটি, মানে এখানে দেখো তখনকার মানে পরিচালকরাও কত স্বনামধন্য ছিলেন, কি ক্যারিশমা ছিল ওনাদের। নচিকেতা ঘোষ উনি কি করলেন, জাস্ট পাল্টে দিলেন, চেঞ্জ করে দিলেন, 1000 টাকার ঝাড়বাতিটা মান্না মান্না দে, দে। উত্তম কুমার জুটি, আর হেমন্ত মুখোপাধ্যায় সৌমিত্র জুটি, খিড়কি থেকে সিংহদেও, সেই গানটাও কিন্তু হিট। কেন 1000 টাকার ঝাড়বাতির মধ্যেই একটা জায়গা আছে না, হেমন্ত বলছেন রাজা যে টাকাটা দিচ্ছ চুরে সুবহানাল্লাহ বলে, সেই টাকাটাই পড়তো যদি একটু ঘুরে গিয়ে, এই যে গানটা একই গানের মধ্যে একই আছে, গানের মধ্যে। মান্না দে গাইছেন, তারপরে ওই গানের মধ্যেই হেমন্ত মুখোপাধ্যায় ধরছেন, ওই একই ছবিতে আর কি, অসম্ভব ভালো তুমি বলো। এই মজলিস ব্যাপারটা, যে কারণে এই তবলাটা শুনে মোডটা মেজাজ চেঞ্জ হয়ে গেল, আর এরকম বাজে, হ্যাঁ, কি বলে সেই কি হয়, টোটালটা তো ইন্ডিয়ান মিউজিক, তো কি হয় একদম মনটা, এই মজলিসি ব্যাপারটা কিন্তু বাংলা ছায়াছবিতে ওয়ান অ্যান্ড অনলি উত্তমবাবুর ক্ষেত্রেই দেখা গেছে, এবং সেইভাবেই কম্পোজিশন বানানো হতো তখন। হতো। এবং না, উনি কিন্তু নিজে তদারকি করতে, মানে যা কোনো গান, যে কোনো গান পরিচালক বা ডিরেক্টর তারা ভেবে নিলেন, মানে ডিরেক্টর বা প্রডিউসার ভেবে নিলেন যে এই গানটা এরমভাবে থাকবে, এবং তিনি ওইটা লিপ দিয়ে দেবেন এমনটা নয়, উনি গানটা নিয়েও ভাবতেন। যার জন্য দেখো ওনার নিজস্ব যে ছবি বন পলাশীর পদাবলী, তাতে গানগুলো কীরকম হিট, প্রত্যেকটা গান hit। সবকটা গান হিট। এবং বন পলাশী পদাবলী এমন একটা ছবি যেখানে প্রচুর মিউজিক ডিরেক্টর কাজ করেছেন, কারণ শিল্পী সংসদের ছবি তো, মানে তাদের একদম, একদম। দুস্থ শিল্পীদের সাহায্য করার জন্য, এবং সাহায্যার্থে হয়েছিল, ঠিক। প্রচুর মিউজিক ডিরেক্টর, মানে একই ছবিতে সতীনাথ মুখোপাধ্যায় মিউজিক দিয়েছেন, শ্যামল মিত্র দিয়েছেন, মানে অনেকে মিলে কাজটা করেছেন, তাই তো? একদম একদম একদম। আমাদের এটা সঙ্গে সত্যি কোনো কথা। বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি গৌতম বলছি, পাঞ্জাব লুধিয়ানা থেকে। হ্যাঁ গৌতম বলুন, আজকে খুব ভালো লাগছে না আপনার অনুষ্ঠানটা? মারাত্মক ভালো লাগছে। আমি একটা গানের রিকোয়েস্ট করতে চাই, শ্যামল মিত্রের কণ্ঠে জীবন খাতার প্রতিপাতা। যতই করো হিসাব নিকেশ, রবে না। দেয়া নেয়া, সেই দেয়া নেয়া ঘুরে চলে গেলাম। 1963 দেয়া নেয়া, মানে এবং উত্তম তনুজার প্রথম ছবি, জুটিতে প্রথম ছবি। একদম। সঙ্গে থাকুন, প্রথম ছবি না, মনে হয় এটা দ্বিতীয় ছবি। না, এটা প্রথম ছবি। রাজকুমারটা, রাজকুমারী হচ্ছে তৃতীয় ছবি, তৃতীয় ছবি। 1971 এ আচ্ছা, রিলিজ করে। এটা প্রথম ছবি। মাঝখানে 67 এ হয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গি। আচ্ছা, এইটা একটা ব্যাপার, উত্তম তনুজার যে জুটি ছিল সেখানে তিনটে ফিল্মে মিউজিক্যালি হিট, একদম। এমনি দিক দিয়ে হিট। অ্যান্টনি ফিরিঙ্গি তো স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত, কিছু বলা নেই, কিন্তু সেটাও কিন্তু হিট, মানে মিউজিক্যালিও হিট। আমার একটা প্রস্তাব রয়েছে, সেটা আমার মনে হয় তুমি একমত হবে, সেটা হলো যে যারা দর্শক বন্ধু রয়েছেন, আমার খুব ইচ্ছে যে, যেটা আমার সারা জীবনের একটা ইচ্ছে, সেটা হলো যে আপনারাও যদি কোনো কালেকশন আমাদের দিতে পারেন, মানে হ্যাঁ আপনাদের ইনফরমেশন। কাছে এক্স্যাক্টলি, আমি এটা বলতেই যাচ্ছিলাম, খুব ভালো হয়, মানে তাহলে- টেলিপ্যাথি একই বলে, আমি জাস্ট বলতে যাচ্ছিলাম যে অনেকেই আছেন, যেমন এই মুহূর্তে সম্ভবত সাউদার্ন এভিনিউ থেকে একটি পরিবার আছেন, আমাদেরকে ফোন করেন, মুখার্জি পরিবার, আমি
নাম ভুলে গেছি, উনি হচ্ছেন অরবিন্দ মুখার্জির পরিবারের। তো অরবিন্দ মুখার্জির প্রচুর ছবি আছে উত্তম কুমার কেন্দ্রিক। তো সেই দাদা বৌদি দেখেন অনুষ্ঠান, তারা যদি আমাদেরকে একটু ফোন করে আপনারা ইনফরমেশন দেন, আমরা সমৃদ্ধ হব। বা যাদের কাছে কোনো রকমের কোনো ইনফরমেশন আছে যেটাতে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হতে পারি, আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন, ফোন করুন আমাদের। আর যে ফাঁকে ফাঁকে আমরা কথা বলছি সেই ফাঁকে ফাঁকে গানে যাব। ও বলে দিয়েছে লাল নীল সবুজের চিরদিনের ছবির গান, এবং চিরদিনের এমন একটা ছবি যেখানে সুপ্রিয়া দেবীর একটা অসম্ভব অভিনয় প্রতিভা আমরা দেখতে পাই, একদম, একদম। এবং এখানে উত্তম কুমারের একটা অদ্ভুত চরিত্রের মধ্যে টুইস্ট আমরা দেখতে পাই। একদম ডেফিনেটলি। এইখানে আর একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে এই 1969-এ তো চিরদিনের হয়েছিল, রিলিজ করেছিল। 1969-এ উত্তম সুপ্রিয়া অভিনীত আরেকটি ছবিও বেশ হিট করেছিল, ব্লকবাস্টার হয়নি কিন্তু বেশ হিট করেছিল, সেটা হলো সাবরমতী। দুটো ফিল্মই পরপর বেরিয়েছিল, কিন্তু সেই সময়তে প্রথম উত্তম কুমারের কিন্তু ফার্স্ট হার্ট অ্যাটাক হয় কিন্তু 1969-এ। আমরা উত্তম তর্পণ করতে এগুলো সবাই শেয়ার করব। ফার্স্ট হার্ট অ্যাটাক নেয় কিন্তু 1969-এ সর্বপ্রথম। এবং সেখানে একটা ব্যাপার আছে যে সুপ্রিয়া দেবী উনি উইক্স ব্যবহার করেছিলেন মাথায়, কারণ সেই সময়তে উনি বলছেন পরবর্তীকালে ইন্টারভিউতে যে আমি মেন্টালি আপসেট হয়েছিলাম এবং আমার চেহারা মানে ডিক্রিজ করে গিয়েছিল, সেই জন্যে আমি নিজেকে ওইভাবে সজ্জিত করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু সেটা অসাধারণ একটা মিউজিক্যাল ফিল্ম। মানুষ খুন হরে পরের ফুল পাখি বন্ধু আমার ছিল, লাল নীল সবুজের মেলা বসেছে, নচিকেতা ঘোষের সুর, আবারও গৌরীপ্রসাদ মজুমদার এবং মান্না দে, তিন মানে মহান শিল্পী। হ্যাঁ, তিনটে স্তম্ভ উইথ উত্তম কুমার। যাই লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি, আয় নতুন সে খেলা রে। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি, আয় নতুন সে খেলা রে। বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে, পায়রা ভুতুম হুতুম পেঁচা সঙ্গে যাবে রাজ্যে। বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে, পায়রা ভুতুম হুতুম পেঁচা সঙ্গে যাবে রাজ্যে। হাইও হাই আয় রে ভাই, হাইও হাই আয় রে ভাই, ভাষাই মেঘের ভেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি, আয় নতুন সে খেলা রে। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি, আয় নতুন সে খেলা রে। যদি মানুষগুলো ফুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট করি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ফুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট করি আর কিছু তো চাই না। তোদের নিয়ে কাটুক না হয়, তোদের নিয়ে কাটুক না হয় আমার গানের বেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি, আয় নতুন সে খেলা রে। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় 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 রে ছুটে
খেলবি যদি আয় নতুন সে এক খেলা রে। লা 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 লা। উত্তম কুমার হচ্ছেন সেই মানুষ, ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যবে থেকে শুরু হয়েছিল উত্তম কুমার প্রথম অ্যাক্টর যিনি এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফিরিঙ্গির জন্য। আচ্ছা 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 1967 হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেটা এখন যেটা নিয়ে ভীষণ আর কি চলে, সেই অ্যাওয়ার্ডের প্রথম যিনি অ্যাওয়ার্ডটি পান তিনি হচ্ছেন উত্তম কুমার, মানে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড অ্যান্টনি ফিরিঙ্গির জন্য, এবং তারপরে তিনি চিড়িয়াখানার জন্যও পেয়েছিলেন। এবং তুমি ভাবো আচ্ছা চিড়িয়াখানার জন্য তুমি পেয়েছিলেন পেয়েছিলেন এবং তুমি ভাবো একজন মানে অভিনেতা তাকে ভেবে সত্যজিৎ রায়ের মতো মানুষ চিত্রনাট্য লিখছেন। নায়কটা কিন্তু একদম উত্তম কুমারকে ভেবেই মাথায় লেখা হয়েছে। নিয়েই সত্যজিৎ রায় লিখেছেন, লেখা এবং হয়েছে, সত্যজিৎ ঠিক রায় কথা। তার ইন্টারভিউতে বলেছেন মানে উত্তম কুমারের ওই কারিশমাটা উনি কিন্তু ধরার চেষ্টা করেছেন, এবং অসম্ভব অভিনয় উত্তম কুমার পাশে দাপিয়ে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর, মানে এটা কম বলা হবে যদি না বলি আমরা। নমস্কার, কে রয়েছে? সত্যি 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 হ্যাঁ নমস্কার তুলসী ম্যাডাম, আমি দেবাশিস ঘোষ ছত্তিশগড় থেকে বলছি। দাদা নমস্কার, বলুন। হ্যাঁ, সকালবেলা এই অনুষ্ঠানটা উত্তম কুমারকে নিয়ে অত্যন্ত সুন্দর হচ্ছে এবং মনোগ্রাহী। আমরা সত্যি খুব ভালো লাগছে আপনার আলোচনা, এবং সঙ্গে প্রসূন রয়েছে, প্রসূনের আলোচনা। গুড মর্নিং প্রসূন। গুড মর্নিং সুপ্রভাত। হ্যাঁ, আপনাকে এবং সহযোগিতা যারা রয়েছে প্রত্যেককে শুভেচ্ছা এবং ভালোবাসা। কয়েকটা গানের কথা বলি, খুব শুনতে ইচ্ছে করছে। একটা হচ্ছে মানুষ কোন হলে পরে মানুষই তার বিচার করে, বা আমি এসেছি দূর হতে দূর থেকে, এই গানটা, কি আর আনন্দ অথবা গান কাহার শুনতে। বানায় দাদরা বাজাও। এই তিনটে গানের মধ্যে যদি একটাও হয় খুব ভালো লাগবে। কিন্তু আমাদের তো শশীকান্ত এখানে ভুল টুল করছে না, কাহার বানায় দাদরা তো বাজবে, কিন্তু শশীকান্ত তো কিছুতেই ভুল করছে না, উল্টো পাল্টা চাটিও মারছে না। শশীকান্ত একদম ঠিক ঠিক চাটিটা মারছে আজকে। সঙ্গে থাকুন, দেবাশিস, মজা করলাম। তবে ও শোনাবে কিছু না কিছু, আপনার রিকোয়েস্ট থেকে শুনিয়ে দেবে। হ্যাঁ নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই তাহলে আমরা শোনাতে এখন হবে। গানে যাই, গানে যাওয়ার সময় মনে আছে রেখে কি দিচ্ছি। আমাদের হাতে? হ্যাঁ আছে, সম্ভবত হয়ে যাবে একটা গান। 1959-এ যাই, মরুতীর্থ হিংলাজ ছায়াছবি থেকে তোমার ভুবনে মাগো এত পাপ। আমার মনে হয় যেটুকু সময় আছে, 2 মিনিট সময় আছে, তাতে তাড়াহুড়ো করে গানটা তুমি শেষ করতে পারবে ছোট করে 2 মিনিটে? কি করা যায় তুমি বলো। তুমি বলো, কথা বলি বরঞ্চ আমরা একটুখানি কথা বলি, তাই না? হ্যাঁ। একটু আলোচনা করে তারপরে সেখানে যাব। টেলিফোনে নিয়ে নি বন্ধুকে, আমাদের কথা বলার যিনি মাধ্যম। Definitely, নমস্কার, নিশ্চয়ই। সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত তনুশ্রীদি, আমি স্বপ্নাদি। তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। বলুন বলুন। হ্যাঁ, বলছি আজকে টেলিফোনে লাইনটা না পেলে খুব খারাপ লাগতো, কারণ মহানায়ক উত্তম কুমারের কথা হচ্ছে তো, একেবারে আমাদের স্বপ্নের নায়ক। এই অনুষ্ঠানে ফোন না পেলে আমি ভীষণ কষ্ট পেতাম। সোজাসুজি প্রসূনের কাছে চলে যাচ্ছি। ভীষণ ভালো ভাই, গান শোনাচ্ছ। Thank কোন you. গানটা বলবো সবই যেন হারিয়ে যায়, যে কোনটা বলতে যাব ঠিক, কোনটা ঠিক, বলে ঠিক, ফেলবো। ঠিক, একদম, তবু বলছি সোনার খাঁচা ছবির একটা গান বলছি, কে জানে ক ঘন্টা, অথবা শুধু ভালোবাসা দিয়ে বলে যাই ওগো তোমারে বেঁচে কি ভালো। এই দুটি গানের একটা করো। মরুতীর্থ হিংলাজ ছবির গান যদি শোনা। এই তো এখন শোনাতে যদিও এই যাচ্ছিল। গানটা আমি মরুতীর্থ হিংলাজের এই গানটি অনিল চ্যাটার্জিকে উত্তম কুমারের লিখে আমি ঠিক জানি না, তবে দুটি অসাধারণ সুন্দর গান। আর উত্তম কুমার তো অভিনয় ছিলেন, সুতরাং করলে অসুবিধা নেই। তোমার ভুবনে মাগো এত পাপ, অথবা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা করলে তব, যে কোনো একটা গান শোনাও। আর শেষে একটা গান বলছে হারানো সুরের, আজ দুজনার দুটি পদ গো দুটি দিকে গেছে বেঁকে, একটা যে কোনো শুনিও। ভীষণ ভালো ধন্যবাদ অনুষ্ঠান স্বপ্নাদি, হচ্ছে, ধন্যবাদ। আপনারা দেখছেন আজকের এখনকার অনুষ্ঠান হারানো দিনের গান। আগামীকাল 24শে জুলাই, আমরা ঠিক আগের দিন 23 তারিখে আগামীকালের কথা বলছি, অর্থাৎ 24শে জুলাই মানে মহানায়কের মৃত্যুদিন। দেখুন, তার জন্মদিনটা 3 সেপ্টেম্বর, কিন্তু আমরা কোথাও যেন আপামর বাঙালি 24 জুলাইটাকে মাথায় রেখেছি, কারণ সেদিনকে উত্তম কুমারের চলে যাওয়া, চিরবিদায়। কিন্তু সত্যি কি বিদায় হয়েছে? আমার মনে হয় 24শে জুলাইয়ের পর থেকে একটা নতুন জন্ম পেয়েছেন উত্তম কুমার, এবং যে জন্ম তিনি আজীবন কাল থাকবেন আমাদের সঙ্গে। তো আজকে সঙ্গে রয়েছেন প্রসূন ব্যানার্জি। তো প্রসূন বলেই দিয়েছিলে যে মরুতীর্থ হিংলাজ। হ্যাঁ হ্যাঁ একদম সেইটাই, সেই জায়গাটাতেই আমি রয়েছি। ওই টেম্পারমেন্টটাকেই ধরে রেখে দিয়েছি বিরতির মাঝখানে। যন্ত্রশিল্পীদের কথা একবার একটু বলে দিই, কারণ নিশ্চয়ই, এরা 100 বার। এত সুন্দর যে সকালটাকে করে দিয়েছে। একদম, কে আবার? দেবাশিস কিবোর্ড, গিটারে শম্ভুদা,
তবলায় মৃগাঙ্ক, অক্টোবরে বিক্রম, 4 জন রয়েছেন একেবারে আপনাদের সকালটাকে সুন্দর করে তোলার জন্য। আমার পাশে যিনি রয়েছেন প্রসূন, তার সঙ্গে একসাথে এগোচ্ছে এরা। শোনাই। তোমার ভুবনে মাগো এত পার, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পার, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথা সেই রাম, কোথায় হারালো গুণধাম। কি হলো, কি হলো, পশু আজ মানুষেরই না। সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত পার, একই অভিশাপ নাই প্রতিকার। তোমার কঠিন হাতে বজ্র কি নাই, হিংসার করো অবসান। তোমার পৃথিবীতে যারা অসহায়, তুমি মাতাদের করো ত্রাণ। চরণ তীর্থে তব এবার শরণ লব, দুর্গম গিরি আজ হব পার। তোমার ভুবনে মাগো এত পার, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। মরুদৈত্য ইংলাদ ছবির পরিচালক কে জানো? বিকাশ রায়। বিকাশ রায়। কি অদ্ভুত! মানে কেউ ভাবতেই পারবে না যে ওই মানুষটা ওই রকম খলনায়কের চরিত্রে যিনি অভিনয় করেন তিনি যাকে আমরা 42 ছায়াছবিতে দেখেছি সেইভাবে। সেইভাবে দেখেছি। এবং একটা কথা ছিল যে সেখানে একটা ব্যাপার ছিল, মানে এটা বলার আগে কানে হাত দিয়ে বলা উচিত, উনি তো সাধক মানুষ, বিকাশ রায় সাধক মানুষ। একদম একদম। উত্তমবাবু যেমন সাধক মানুষ, উনিও তাই। 42 দেখে একজন পায়ের জুতো খুলে ছুঁড়ে মেরেছিল এবং উনি সেটা খবর পেয়েছিলেন পরে। উনি বলেছিলেন এটা আমার জীবনে অনেক বড় পুরস্কার, অনেক বড় সার্টিফিকেট। একদম। মানে কতটা ইনভলভ হয়ে গেলে মানুষ এই কাজটা করতে পারে, ভাবনা চিন্তার বাইরে চলে গেছেন যে আমি পর্দার সামনে সেটা দেখছি, ওটাই বাস্তব হয়ে উঠেছে। এবং সেই মানুষটার পরিচালনায় হচ্ছে মরুদৈত্য ইংলাদ ছবি, 1958। একদম। আমি একটা সময় পড়েছি, শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায় একটা সময়তে করেছিলেন দ্বীপ জেলে যায়, সুচিত্রা সেনকে নিয়ে একটা লেখা লিখেছিলেন। তো উনি বলেছিলেন, সেই লেখাতে আমি দেখেছি যখন উত্তমবাবু মারা গেছেন তখন বিকাশ রায় মর্মাহত হয়েছিলেন, যে উনি বেশ কিছুদিন কারুর সঙ্গে দেখা করতেন না, কথা বলতেন না সেইভাবে। এবং সেই সময়তে উনি তখন বলেছিলেন যে বাংলার ভাগ্যাকাশে আজ এক ইন্দ্রপতন, আমরা সবাই জানি, কিন্তু বলেছিলেন যে এমন ঘটনা হয়তো আর ভবিষ্যতে আমরা কোনোদিন দেখতে পাবো না। তুমি বলো না, এই কারিশমা কি কাউকে নিয়ে দেখা গেছে? মানে এই ক্রেজ। একটা তোমাকে কথা বলি, মানে আমরা তখন খুব ছোট, তো যখন তোমার মারা গেছেন তখন আমার মানে আমরা খুব ছোট, মানে আমার মনে আছে যে আমাদের বাড়িতে রীতিমতো কান্নার রোল পড়ে গিয়েছিল। একদম তাই। আমি এটাই বলবো। আমি জয়েন্ট ফ্যামিলি, মানে মারা 3 বউ, এমন কান্না শুরু করেছিল মানে ঠাম্মা থামিয়ে পারছিল না আর কি, এই হচ্ছে ব্যাপার। ডেফিনেটলি এটা খুব সত্যি কথা। মানে আমি বলছি, পরিসংখ্যান দিয়ে বলছি, 1941-এ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ ঘটে। সেই সময়তে যখন ওনার শোক মিছিল যখন যাচ্ছিল, ওই মিছিলের যে আয়তন হয়েছে, মানে এত সংখ্যায় মানুষ
সেই সঙ্গে সঙ্গে চলছিলেন রবি ঠাকুরের শবদেহের পাশে পাশে, সেইটার কিন্তু পুনরাবৃত্তি দেখা গিয়েছিল, মানে প্রায় সেই সংখ্যাটা হয়ে গিয়েছিল যখন উত্তমবাবুর শবদেহ নিয়ে যখন গাড়ি বেরোয়। এবং সেই সময়তে মানে এমন অবস্থা, মানে সারা কলকাতা শহর অচল হয়ে পড়েছিল সেই সময়টাতে। এবং আরেকজনের ক্ষেত্রে হয়েছিল সম্ভবত সত্যজিৎ রায়, তাই না? সম্ভবত সত্যজিৎ রায় পরবর্তীকালে। এবং এখানে একটা কথা বলি, দেখো কিরকম, উনি তো একটি জায়গায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন সেই সময়তে, হ্যাঁ, অরুণ কুমার চট্টোপাধ্যায়। বাবা কাজ করতেন সম্ভবত, তখন কি পোর্ট ট্রাস্ট কি সরকারি ছিল, সরকারি হয়ে গিয়েছিল, আমি ঠিক জানি না সেই সময়তে। তো সেই সময়তে ওনার বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় ছিলেন মেট্রো সিনেমা হলের প্রজেক্টর চালাতেন সেই সময়তে, হ্যাঁ, মানে কীরকম অবস্থা। তো উনি মাঝে মাঝেই অভিনয়ের জন্য বা কোথাও গিয়ে বলার জন্য, ওনার শুরুর দিকটা তো একদম ভালো কাটেনি, জানে যা করছেন উনি অরূপ কুমার নাম নিয়ে প্রথম কিন্তু ছবি শুরু করেন। চারটে ছবি একসাথে ফ্লপ হয়েছিল সেই সময়, একদম তাই। কার পাপে, তারপরে উত্তম কুমার ভারতী দেবী একটা সময়তে জুটি বেঁধে শো হচ্ছিল, ফিল্ম বেরোচ্ছিল, সেগুলো কিন্তু সব ফ্লপ। দৃষ্টিদান একটি ছবি ছিল, দৃষ্টিদান, একদম তাই, দৃষ্টিদান। ওনাকে তো ব্রেক দিল তোমার বসু পরিবার 1952, এবং তারপরে ব্রেকটা দিল হচ্ছে 74। কিন্তু সুপ্রিয়া দেবী কিন্তু সেখানে উত্তমবাবুর বোনের ভূমিকায় অভিনয় করেন, এবং সাবিত্রী দেবী হচ্ছেন নায়িকা। আর ওনাকে ব্রেক দিল হচ্ছে 74, আরেকটা ছবি যেটাই বলছিলাম 74। এইটাই কিন্তু উত্তম সুচিত্রার জুটির প্রথম ছায়াছবি। এবং 74-এ ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উক্তি মাসমা ল্যাংচা খামু। আরে বাপ, আর একজনের নাম এক্ষেত্রে না করলে একদমই নয়, যেহেতু 74 হলো। আমি ব্যক্তিগতভাবে আমি মালপোয়া খামু, হ্যাঁ, আর একজনের কথা না বললে তো হয় না। তিনি মানে আমি ব্যক্তিগতভাবে যার মুখ থেকে শুনেছি তিনি হলেন শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়, আর কিংবদন্তি, লিভিং লিজেন্ড। তো আমি ওনার কাছে ক্লাস করতে গেছি, তো উনি বলেছিলেন যে আমাদের প্রত্যেকের উচিত, যারা আমরা অভিনয় দেখতে এবং অভিনয় করতে ভালোবাসি, অভিনয়কে অ্যাডমায়ার করি, তাদের প্রত্যেকের বাড়িতে একটি করে ছবি রাখা উচিত, যার তিনি হলেন শ্রী তুলসী চক্রবর্তী, রাখা উচিত। একদম মানে ওই সময়তে ওই, এবং 74 আর একটা ব্যাপার হয়েছিল, সেখানে কিন্তু শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র সবাই অভিনয় করেছেন, পান্নালাল ভট্টাচার্য সবাই কিন্তু রয়েছেন ওখানে, সবাই কি করে, হ্যাঁ, মানে একটা অদ্ভুত ব্যাপার ছিল। তো যাই হোক, তোমার গানে যাই এইবার যে গানটা শোনাবো, টেলিফোনে একজন বন্ধু আছেন, তার সাথে কথা বলে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ, আমি হিমাচল প্রদেশ সিমলা থেকে তাপস দাস বলছি। বলুন দাদা। নমস্কার ম্যাডাম, এখন যে গানগুলো গাইছেন স্যার, খুবই ভালো লাগছে। আমি আর্মিতে সার্ভিস করি, মানে ওয়েস্ট বেঙ্গল খড়গপুরে থাকি, নারায়ণগড় থেকে বলতেছি। আচ্ছা, হ্যাঁ, বাংলা প্রোগ্রাম তো এরকম সাধারণত আমাদের দেখতে পাওয়া যায় না। মানে আপনি বর্ডারে ডিউটি করছেন? হ্যাঁ, আমি বর্ডারে নয়, আমি আর্মিতেই আছি, তো আমি সিমলাতে পোস্টিং আছি ফিলহাল। আচ্ছা, বলুন। স্যালুট আপনাদেরকে, আমি আপনাদেরকে ভীষণভাবে অ্যাডমায়ার করি, আমি ভীষণভাবে মনে করি যে আপনারা আছেন বলে আমরা শান্তিতে রয়েছি, এবং আপনাদের প্রত্যেক মানুষের, আপনারা প্রত্যেকে যারা আর্মিতে রয়েছেন, আপনাদের জন্য আমাদের তরফ থেকে বিগ 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 স্যালুট। বলুন। ভীষণ ভীষণ ধন্যবাদ ম্যাডাম, খুবই ভালো লাগছে আপনাদের প্রোগ্রাম। অনেকবার ট্রাই করি কল করার জন্য, আচ্ছা, কিন্তু ফোন লাগে না। আজ মানে ফোন লাগছে, খুব ভালো লাগছে। হিমাচল প্রদেশ থেকে ফোন করছেন, ভাবা যায় কত দূর থেকে, এবং ওয়েস্ট বেঙ্গল মানে অনেক দূর আমার এখান থেকে। তবুও আমি এই প্রোগ্রামগুলো নিয়মিত দেখি যখন আমাদের টাইম মিলে, যখন টাইম মানে ডিউটি থাকে না। হ্যাঁ, খুব ভালো লাগে। আপনাদের চ্যানেলকে, আপনাদের সবাইকে, মিউজিশিয়ানকে সবাইকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে ধন্যবাদ, আমার আর্মির তরফ থেকে ধন্যবাদ। খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো আপনার ফোন পেয়ে। আমরা সত্যি আপ্লুত। এই গানটা ওনাকেই ডেডিকেট করি, একদম একটা মজলিসি গান ডেডিকেট করি। আর আমাদের ছবি, হ্যাঁ ছবির কথা তো বলবোই আমি। এই ছবি খুব বিতর্কিত ছবি, 1970-তে রিলিজ করে নিশি পদ্ম। ও বাবা, যেটার হিন্দি ছবি হচ্ছে অমর প্রেম। অমর প্রেম, হ্যাঁ। তো মানে কি বলবো, এখানেও কিন্তু সেই একই জুটি, এই জুটিটা বারবার চলে আসছে। আমি হারানো দিনের গানে এলেই বোধহয় এই জুটিটা চলে আসে, গৌরী প্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষ, আবারও চলে আসছে। শোনাই। আচ্ছা, নচিকেতা ঘোষ ভীষণভাবে তো ভীষণ রিজিড ছিলেন, নিজের কাজের ব্যাপারে খুব রিজিড ছিলেন। এটা আমি সুপর্ণদার কাছ থেকে শুনেছি, মানে কাজের ব্যাপারে তার অসম্ভব রিজিড ছিলেন, এবং তিনি গান মানে তার কম্পোজিশন সুরকার, তার কম্পোজিশন মানে কিন্তু গৌরী প্রসন্নকে তিনি চাইতেনি, গৌরী প্রসন্ন মজুমদারকে চাইতেন। জুটি ছিল ওই ব্যাপারটা, এখানেও সেই ব্যাপার। শোনাই। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো,
এসেছে কলকাতারই নাম করা সেই নট্য কোম্পানি, যে পালাটি করছে ও তার নামটি তাসের ঘর। বুঝলে নটবর, তুমিও যাবে না, আমিও যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। মুখে রং মেখে আর মুখোশ পরে পরি যে পরচুলো, আমরা যা নয় তাই সে যে সবার চোখে ধুলো দিই। বুঝেছো নটবর, চোখে ধুলো দিই। আমরা যা নয় তাই সে যে সবার চোখে যে দি ধুলো। ছক বাঁধা এই জীবন পালায় নেই যে অবসর। বুঝলে নটবর, তুমিও যাবে না, আমিও যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। এই যাত্রায় দেখছি রোজি খোঁজ রাখে কে তারি, আমার জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারী। আমার মনটা যদি সিরাজ সাজে, বুঝলে নটবর, আমার মনটা যদি সিরাজ সাজে, আমার ভাগ্য মির্জাফর। আমার মনটা যদি সিরাজ সাজে, ভাগ্য মির্জাফর। বুঝলে নটবর, কিছুতেই যাব না, তুমিও না, আমিও না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো, এসেছে কলকাতারই নাম করা সেই নট্য কোম্পানি, যে পালাটি করেছে ও তার নামটি তাসের ঘর। বুঝলে নটবর, তুমিও যাবে না, আমিও যাব না। তোমার নটবর এখানে কে ছিল? রিন্টু? হ্যাঁ একদম, আর কে হবে? ওইটাই তো ফার্স্ট ইন্টারলিউডের সময় তো আমরা তখন যুক্তি করছি যে কাকে একটা নটবর তো করতে হবে। এখানে একটা খুব টেকনিক্যাল কথা বলি, দেখো এই ধরনের গানগুলো গাইতে গেলে হ্যাঁ একটা কি হয়, একটা নিজের মধ্যে সেই ইমেজটা তৈরি করার দরকার। অথচ যে মানুষটা এই গানটা গেয়েছে, মান্না দে, জীবনে কোনোদিন মনে হয় না মত স্পর্শ করেছে। হ্যাঁ, অথচ তুমি গানটা যখন গাইছেন মনে হচ্ছে দুপাত্র চড়িয়ে গানটা গাইছে, তারপরে ব্যাপারটা হচ্ছে, তারপরে ব্যাপারটা ডেলিভারিটা হচ্ছে। আর তুমি যখন নিশিপদ্ম ধরলেই, ছবিটা ধরলেই, তাহলে নিশিপদ্মের আরেকটা গান শুনিয়ে দাও না যা খুশি ওরা বলুক লোকে। হ্যাঁ, মানে দেখো এই ছবিটাতে বাংলাতে নচিকেতা ঘোষ, গৌরী প্রসন্ন, হিন্দিতে কিন্তু রয়েছেন শচীন কর্তা, এবং প্রত্যেকটা গান হিন্দিতেও হিট, বাংলাতেও হিট। এই যা খুশি ওরা বলে বলুক, তার হিন্দিটা হচ্ছে কুছ তো লোগ গেঙ্গে লোগো কা কাম হ্যায় কেহনা। একই গান, একই সিচুয়েশনে গান, দুটো গানই হিট, বাংলাও হিট, হিন্দিও হিট। তো এটা শুনে নি আমরা একবার। শুনেনি বলতে আমার কাছে এখানে এখন এই মুহূর্তে লেখা কোথায় আছে, একবার ওই স্কেলটা তাও দু লাইন শোনাই। এটাই তো মেজাজ, শোনাই দু লাইন, তারপর ভুলে গেছি। তুই শোনাই একটুখানি। হ্যাঁ, এইখানে যতটা আসে আর কি। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়।
ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়, যা খুশি ওরা বলে বলো। আমরা যাই তোমার পরের গানে যাই। আচ্ছা, পরের গানটা যখন তুমি বললে তখন একটা খুব সুন্দর আমার মনে পড়ে যাচ্ছে, এটিও নচিকেতা ঘোষের সুর, মৌচাক ছায়াছবি থেকে, বুঝলে? সম্ভবত 72 না, মৌচাক 75। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই যে উত্তম কুমার ঠিক নায়কের জায়গাতে নেই, নায়ক নায়িকা রয়েছেন, কিন্তু উত্তম ওরিয়েন্টেড ছায়াছবি। এরকম তো পরবর্তীকালে হয়েছে যেখানে উত্তম ওরিয়েন্টেড ছায়াছবি হয়েছে। মিঠু মুখোপাধ্যায়, মিঠু মুখার্জি, রঞ্জিত মল্লিক, এই জুটি, ওদিকে উত্তম কুমার এবং সাবিত্রী দেবী, উত্তম কুমার সাবিত্রী দেবী। এবং তোমার এই ছবিতে তরুণ কুমার হচ্ছেন মিঠু মুখার্জির বাবা, তাই তো? না, তরুণ কুমার নন, এখানে হচ্ছেন তরুণ কুমার পুরুত মশাই হয়েছেন কোন একটা গুরুদাস বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ওনার বাবা, মিঠু মুখার্জি বাবা। আর তরুণ কুমারেরও মেয়ের বিয়ে দিতে হবে রঞ্জিত মল্লিকের সঙ্গে, সবাই একসঙ্গে রয়েছে। এবং একদম মানে খুব কমেডি পরিপূর্ণ একটা ফিল্ম, এবং সেখানে ভীষণ ভালো একটা, সবার মধ্যে মানে সবাই, অনুপ কুমারের একটা ভীষণ ভালো এখানে একটা ভূমিকা ছিল। হ্যাঁ, রঞ্জিত মল্লিকের দাদা কাম বন্ধু হয়েছেন সেখানে, সবসময় সেভ করে যাচ্ছেন ওনাকে। এবং সেই সময়তে কি হয়, এটা শুধুমাত্র যে একটা কমেডি ফিল্ম তা নয়, সেই সময়কার আর্থ সামাজিক পরিস্থিতিকেও কিন্তু এই বইটা রিপ্রেজেন্ট করে। মানে একজন আমাদের সেই সময়তে যা পরিস্থিতি, যে একটা সুপাত্রের জন্য সব মেয়ের বাবা কন্যাদায়গ্রস্ত পিতা কিভাবে ছোটাছুটি করে, সেটা হয়তো আমরা খুব হাসতে হাসতে দেখেছি, কিন্তু এটা কিন্তু একটা শিক্ষামূলক ফিল্ম। এবং এই ছবিতে একটা গান আছে না, লক্ষ ব্লেডে কামালে, কি যেন গানটা বলো, গানের শুরুটা ছিল গোপালদারি। হ্যাঁ, গানটা যেন পাগলা গারদ কোথায় আছে, নেই কো তোমার জানা, নেই কো কারো জানা, পাগলা গারদ কোথায় আছে, নেই কো কি তাই জানা। ও বাবা, দারুণ আছে। এবার মোলে সুতো হব, হ্যাঁ, তাঁতির ঘরে জন্ম লব। দারুণ দারুণ গান আছে। তখন কিন্তু আরেকটা শোনাই, তখন পিক হচ্ছে উত্তম কুমার এবং মান্না দে। আমরা না আজকে বিতর্কিত আলোচনা করব না, উত্তম কুমারের সঙ্গে মান্না দের পথ চলা কিভাবে শুরু হয়েছিল, তার মূলে উত্তম কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে একটা বিভেদ ছিল, তৈরি হয়েছিল সুপ্রিয়া দেবীকে কেন্দ্র করে। সেই ঘটনাটা আমি অনেকদিন আগে একবার বলেছিলাম, কিন্তু আজকে আমি এই প্রসঙ্গটা আনতে চাইছি না, আগামী দিনে কোনো না কোনো সময় প্রসঙ্গটাকে নিয়ে আসবো। প্রশ্ন আজকে বললো যে দরকার নেই, এটা নিয়ে কথা বলো না, চলো গানে যাই। মৌচাক। জিতে যাই। তা বলে কি প্রেম দেবে না, তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে, যদি জগাই মাথায় না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। পুরানেই তো আছে বলা, সংরসেতে ভিজিয়ে গলা। পুরানেই তো আছে বলা, সংরসেতে ভিজিয়ে গলা। ছুটতো আগুন দ্বিগুণ হয়ে মহাদেবের তিনটি চোখে, তবে কেন মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে। যদি জগাই মাথায়, ঠিক বলিনি, যদি জগাই মাথায় না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে।
নানান জ্বালায় জ্বলে মরি, তাই তো একটু নেশা করি। নানান জ্বালায় জ্বলে মরি, তাই তো একটু নেশা করি। এমন দোষর কি আছে আর মানুষেরই দুঃখ শোকে। নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মাথায়, কিছু মনে করো না, যদি জগাই মাথায় না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। কি মোড়ে বাজাচ্ছে কি সবাই, রে, মানে হ্যাঁ? এদেরও মানে আজকে তো আবগারি ওয়েদার, একেবারে একদম আবগারি হ্যাঁ। ওয়েদার। বোঝা যাচ্ছে না, এক্সট্রা মুড পেয়েছে। তোমার নটবর তো তুমি দেখলে না, রীতিমতো বুড়ো বুড়ো তুলে মানে সে একদম মনে হচ্ছে যেন সে নিয়ে বসে পড়েছে গোছানো হ্যাঁ, করে। ও তো পুরো একবারে মজে গেছে পুরো ব্যাপারটার মধ্যে, একদম। কানে হেডফোন দিয়ে পুরো ব্যাপারটাকে গুড গুড আমি গুড। যেটা- এইটাই তো মজা, একদম। যে ওদিকে দর্শকরা ক্যামেরার ওপাশে, পর্দার ওপাশে, ক্যামেরার ওপাশে আমাদের যারা রয়েছে, তারা যারা আমাদেরকে দেখাচ্ছে সুন্দর করে উপস্থাপন করছে, নাচানাচি করছে হ্যাঁ, তারাও মজে গেছে। মানে এইটার নামই মজলিস, মজে যাওয়ার নামই মজলিস। বিষয় হচ্ছে যে আমরা আবার চলে আসি উত্তম কুমার প্রসঙ্গে। উত্তম কুমার প্রায় 15টা ছবি করেছিলেন হিন্দিতে, 15টা ছবি করেছিলেন। এবং আপনাদেরকে বলি, সঙ্গম ছবিটাও উত্তম কুমারের করার কথা ছিল। রাজ কাপুর চেয়েছিলেন যে সঙ্গম ছবিটা উত্তম কুমার করুক রাজকুমারের জায়গায়, কিন্তু ওদের মধ্যে একটা মানে উত্তম কুমারের বুঝতে ভুল হয়েছিল যে রাজ কাপুর তাকে চেয়েছেন, এইখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল, যার জন্য সঙ্গম ছবিটা উত্তম কুমারের করা হয়নি। আর ছোটি সি মুলাকাত, যে ছবিটার গান আমার সম্ভবত মনে হয় প্রসূন শোনাবে, সেই ছবি করতে গিয়ে উত্তম কুমার একদম মানে মানে একদম কর্পদক শূন্য হয়ে পড়েছিলেন, মানে তার কিছু ছিল না। এবং সেটা সমুদা বলছিলেন। এবং তখন কিন্তু সেই বেনুদি সুপ্রিয়া দেবী একদম আবার ঠিক তাই। ব্যাকবোন হয়ে পড়েছিলেন, যার ফলে ময়রা স্ট্রিট এবং ওই ভবানীপুরের মধ্যে তো একটা মানে ভীষণ দ্বন্দ্ব ছিল। গৌরীদেবীর দাবি ছিল, কিন্তু গৌরীদেবীও কোথাও একটা ফিল করেছিলেন, এবং সেটা গৌতম দাও, আমাদের অনেক ইন্টারভিউ হয়েছে, মারাতে গেছেন ভদ্রলোক নিজেই, উত্তম কুমারের পুত্র, তিনিও অনেক ইন্টারভিউতে আমাদেরকে বলেছেন যে ওই জায়গাতে মানে কোনো কোনো সময় মনে হয়েছিল যে সুপ্রিয়া দেবী মানে এই স্ট্রিক্টলি না ধরলে উত্তম কুমার ভেসে যেত তখন সেই সময়টা। এবং আবার সে ঘুরে ফিরে বেনুদির কথা চলেই আসে একদম একেবারে। একদম একদম। আমি এখানে আর তুমি তো বেনুদির ইন্টারভিউ করেছো সম্ভবত সামনাসামনি, তুমি করেছো কোনো না, সময়? আমি করিনি, আমি ওনার ইন্টারভিউ কখনো করিনি। কিন্তু আমি একটা জিনিস এই প্রসঙ্গে বলবো, ঠিক এই জায়গাটা, যে আমরা অভিনেতা উত্তম কুমারকে নিয়ে আলোচনা করছি। এবার ওনার আরও বেশ কিছু পার্সপেক্টিভ রয়েছে, যেমন হচ্ছে সুরকার উত্তম কুমার। কাল তুমি আলেয়া ছায়াছবিতে 1967-এ সেই সময়তে উনি নিজে সুর করলেন, এবং ওনার সুরে আশাজি গাইলেন বম্বেতে, এবং ওখানে উনি ডাব করেছিলেন, বম্বেতে ডাব করেছিলেন, উত্তমবাবু বম্বেতে গিয়ে ডাব করিয়ে নিয়েছিলেন। এবং আজকে এই গানটা আমার এই মুহূর্তে গাইতে পারছি না, কারণ একদম আমি সময় পেলাম না গানটার দিকে দেখার। সেটা হলো যে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা খুব বিখ্যাত গান ছিল, যেটা উত্তমবাবু সুরে ছিল সেই সময়তে। এইটাই আমি এখন এই মুহূর্তে গাইতে পারছি না, মানে আমি বলতে পারছি না। এবং সেটা কাল তুমি আলেয়া ছায়াছবি থেকে সেই সময়তে উত্তমবাবু নিজে পরিচালনার কাজও করেছেন। তার মধ্যে একটা ফিল্ম, যে ফিল্মটা আমার মনে হয় আমাদের উল্লেখ করা উচিত, সেই ফিল্মটা ও, যেমন আমরা সাধারণত জানি যে ওগবধূ সুন্দরী উত্তমবাবুর মৃত্যুর পরে রিলিজ করে, এবং এটা সত্যি কথা 1980-তে। কিন্তু 1981-এ তারপরে কিন্তু আরও ফিল্ম, যেমন সূর্য সাক্ষী, শান্তনাদি ছিলেন, আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল শান্তনা বসু, উনি ছিলেন সেই সময়তে। এবং তারপরে সূর্য সাক্ষী রিলিজ করে, প্রতিশোধ রিলিজ করে, হ্যাঁ, এগুলো রিলিজ করে। এবং কলঙ্কিনী কঙ্কামতি, এই ফিল্মটাও 1981-এ, তখনকার দিনে বেশ কয়েক লক্ষ, মানে কোটি টাকার প্রায় বাজেটে, মাল্টি স্টার্ড কিন্তু, হ্যাঁ, যেখানে উত্তমবাবু রয়েছেন, মিঠুন চক্রবর্তী রয়েছেন। একটা কি অদ্ভুত ব্যাপার দেখো, পীযূষ বসু এই ফিল্মটা প্রথম হাত দেন, মানে প্রথম কাজ শুরু করেন পরিচালক হিসাবে। পীযূষবাবু মারা গেলেন, উত্তমবাবু হাত দিলেন এই ফিল্মের কাজে, উত্তমবাবুও চলে গেলেন। এর অসমাপ্ত কাজ আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আরও একজন ডিরেক্টর পরিচালক, উনি এই ফিল্মটাকে কমপ্লিট করেন।
কলঙ্কিনী কঙ্কাবতী, মানে সেটা সত্যি। কিন্তু এত কিছু করার পরেও কেন জানা যায়নি কলঙ্কিনী কঙ্কাবতী কিন্তু সেভাবে হিট hit করেনি, হয়নি, হয়নি। সেভাবে যায়নি, এগোয়নি। অথচ ওগবধূ সুন্দরী মারাত্মক হিট, সুপার ডুপার হিট হয়ে একদম। গিয়েছিল। আরও একটা কথা আমি এবং বলবো ওগবধূ যে- সুন্দরীতে তোমার উত্তম কুমারের তো উত্তম কুমার মারা যাওয়ার পরে কিছু সিন রয়ে গিয়েছিল, যেখানে একটা ডামি অ্যাক্টর তাকে দাঁড় করানো ছিল, হ্যাঁ, একদম। প্রবীর প্রবীর কুমার, হ্যাঁ। প্রতিশোধেও ওনাকে করানো হয়েছিল, ডামি অ্যাক্টর হিসেবে ডামি ওনাকে actor হিসেবে ব্যবহার করা করানো হয়েছিল কিছু main সূর্য show- সাক্ষী, প্রতিশোধ, এবং এই সমস্ত ফিল্মগুলোতেও ওনাকেই একদম। করা তোমার হয়েছিল। গানে যাই পরের এবার গানটা আমরা। শোনাই, তারপর একটা খুব ইম্পর্টেন্ট নিউজ দেবো। চিরদিনের ছায়াছবিতে যাই একবার। এই গানের অনুরোধ ছিল মানুষ খুন হলে পরে। আলাদা করে কিছু বলার নেই, এই গান সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি, ফিল্ম সম্পর্কে। চিরদিনের মানে চিরদিনের সংকলন আমাদের গান এবং ছবির বিষয়বস্তু ছবিটা। হিসেবে, একদম। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। চেয়ে দেখো গোলাপ তারই বুকটা চিরে রক্ত ঝরে, আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে। চেয়ে দেখো গোলাপ তারই বুকটা চিরে রক্ত ঝরে, আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে। তাকে খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি, যারা ওই ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি। খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি, যারা ওই ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি। তারাই যে সব পুণ্য করে নেই তো তাদের পাপ, তারাই যে সব পুণ্য করে নেই তো তাদের পাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ।
তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। তুই বললে গানটা করার পরে তুমি একটা ইনফরমেশন দেবে, বলো। একটা সময় ছিল যে সময় 1980-তে অঞ্জন চৌধুরী সেই সময়তে, পরবর্তীকালে অত্যন্ত সফল ডিরেক্টর। সেটা উত্তম কুমারের মৃত্যুর পর কিন্তু না, না, আগে আগে বলছি, সেইটাই ব্যাপার। সেটা হলো যে তখন উনি স্টুডিও পাড়াতে ঘুরছেন, বগলে একটা ব্যাগ এবং সেখানে স্ক্রিপ্ট রয়েছে, একাধিক স্ক্রিপ্ট। অঞ্জন চৌধুরী ঘুরছেন স্টুডিও পাড়াতে, সবাই পড়াশুনো করার, মানে ওই বললাম না, মাত্রাতিরিক্ত আবেগ থাকলে যা হয় মানুষটার প্রতি। সেই সময়তে একটি ফিল্ম হওয়ার কথা, ফিল্মটার নাম হচ্ছে হব ইতিহাস, এবং সেইখানে একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় উত্তমবাবুকে উনি স্ক্রিপ্ট পড়ালেন। একদিন উত্তমবাবু সময় দিলেন ওনাকে, যে ঠিক আছে তাহলে অঞ্জনবাবু আপনি একদিন আসুন, আমি শুনবো। এবং শোনার পর ওনার খুব ভালো লাগলো। সেই সময়তে এই ফিল্মটা অঞ্জন চৌধুরী বললেন, আমি চিত্রনাট্যকার হিসেবেই থাকবো দাদা, তাহলে এই ফিল্মটাকে পরিচালনা করবেন। পরিচালনা করেছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। এবং তারপর দিনক্ষণ দেখে মহরতের পরে একদিন শুটিং হয়েছিল, এবং তারপরেই ঘটে যায় সেই অনির্বাচনীয় ঘটনাটি, অর্থাৎ উত্তমবাবু চলে গেলেন, হব ইতিহাস বন্ধ হয়ে যায়। এরপরে বছর দুয়েক পরে এই ফিল্মটাকে অঞ্জন চৌধুরী আবার নিজের জায়গাতে আনার চেষ্টা করেন। বইয়ের ফিল্মের নাম চেঞ্জ হয়ে যায় শত্রু, রঞ্জিত মল্লিক। এবং উত্তমবাবু চলে যাওয়ার পরে বাংলা ফিল্মের জগতে, যেমন একটা সময়তে 1962-এর শেষের দিকে বা 1963-এর শুরুর দিকে হতে পারে, প্রথমবার গাড়ি কিনে নিজে জীবনের প্রথমবার ফার্স্ট ড্রাইভ করতে গিয়ে কার অ্যাক্সিডেন্টে মারা গেলেন ছবি বিশ্বাস। প্রথমবারই উনি স্টিয়ারিং ধরেছেন, প্রথমবারই মারা গিয়েছিলেন। হ্যাঁ, একটা লরির সামনাসামনি ফেস টু ফেস হয়ে গিয়েছিল সেই সময়তে। তারপরে মনে হয়েছিল যে বাংলা ছায়াছবি বোধহয় আর টেনে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। উত্তমবাবু হাল ধরেছিলেন। উত্তমবাবু চলে যাওয়ার পরে সেই সময়টা কিন্তু সেভাবে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময়টা একটা বিরাট বড় গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল, এবং প্রচুর মানুষকে আমরা চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেভাবে কাউকে পাওয়া যায়নি। সেই সময়তে তার ঠিক 1-1.5 বছরের মাথায় কি 2 বছরের মাথায় শত্রু তখন ম্যাসিভ হিট করে। অঞ্জনবাবু কিন্তু সেইভাবে উত্থান, এবং পরবর্তীকালে বর্তমানের অভিনেতা সোহম সেখানে অভিনয় করেছিল সেই ছোট ছেলেটির ভূমিকা, মাস্টার টাপু তখন ছিল। একদম মাস্টার টাপু, সোহমই তো না ওটা সোহম না, ওটা ছিল মাস্টার টাপু। হ্যাঁ, টাপুকে কিন্তু আর খুঁজে পাওয়া গেল না। টাপু আমি কিন্তু জানি ওটাই, না সোহম তার অনেক পরে, সোহম তো তখন বোধহয় ও আসা হয়নি, সময় পর টাপু ছিল, সিনেমা ছিল। হ্যাঁ সোহম তো পরবর্তীকালে, ওই সময় না বাংলা ছবি তখন ছিল বিট্টু, তখন ছিল বিট্টু। বিট্টু নাম ছিল আমার। অ্যাকচুয়ালি ওই সময় না বাংলা ছবি দেখার অভ্যেসটাই ছিল না, মানে একদম একদম বাংলা কেন কোনো ছবি দেখারই অভ্যেসটা ছিল না। মানে সেই সময় কিন্তু যে সমস্ত স্টার কাস্টিং গুলো ছিল, সমস্ত স্টার কাস্টিং প্রায় বিকাশ রায় ছিলেন শত্রুতে, সবাই ঠিক ছিল। ওই পুলিশ ইন্সপেক্টরের জায়গায় রঞ্জিত মল্লিককে দিয়ে অভিনয় করানো হলো, এবং পুলিশ ইন্সপেক্টরই তো নায়ক ছিল শত্রুতে, একদম মেইন ক্যারেক্টার, আর ওই বাচ্চাটি, ওই দুজনে নিয়ে চলছিল। তো সেই জায়গায় এই ফিল্মটা কিন্তু যদি উনি বেঁচে থাকতেন তাহলে হয়তো অন্যভাবে আমরা দেখতে পেতাম। হ্যাঁ, আমি মনে হয় সম্ভবত ভুল করছি, সোহমের অভিনয় ছিল যে একটা গান ছিল না, যে গোপাল রে ও গোপাল, একটা কোনো ছবিতে গান ছিল, সেই ছবিতে করেছিল সম্ভবত। নাম ভুলে গেছি ছবির, একটা গান হয়েছিল গোপাল রে, তখন ও ছিল বিট্টু, মাস্টার বিট্টু। সোহম তখন ছিল মাস্টার বিট্টু। চলে যাই গানে, তোমার বলো পরের গান। আচ্ছা, এবারে যে গানটা বন পলাশির পদাবলী থেকে একটা গান শোনাই। শোনাও, এটা নিয়ে এত আলোচনা হলো, দেখি আমার কতদূর মনে আছে এই গানটা। দেখুক পাড়া পড়শি দে শোনাই। হ্যাঁ, এই গানটা শোনাবো, এটাই শোনাও, ভালো হবে না? এই ছবিতে কিন্তু সুপ্রিয়া দেবী এবং উত্তম কুমারের অভিনয়ের কথা বলি, এই ছবিতে বাসুমী নন্দী দুর্দান্ত অভিনয় করেছিলেন। একদম একদম, মানে এত ন্যাচারাল একদম একদম। উত্তম কুমার বাসবী নন্দী একটা ফিল্ম ছিল যেখানে উত্তম কুমার বাসবী নন্দী কিন্তু ছিলেন, বাসবী নন্দী ছিলেন ডাইরেক্ট নায়িকার ভূমিকায় ছিলেন। সেটা ছিল 1960-তে শখের চোর বলে একটি ছায়াছবি হয়েছিল। আবার আমরা উত্তম অপর্ণা জুটিতে দেখেছি, উত্তম কুমার অপর্ণা সেন। একটি ফিল্ম ছিল যে ফিল্মের একটা গান ভীষণ হিট, সেটা হচ্ছে এ যেন অজানা এক পথ, রাজকন্যা ছায়াছবিতে। আচ্ছা, সোনার খাঁচাও কিন্তু উত্তম অপর্ণা, এবং ওখান থেকে তোমার একটা গান শোনানোর কথা ছিল। হ্যাঁ, শোনাবো, এরপরেই শোনাবো। ওই ফিল্মটাতে উত্তম কুমার সুপর্ণা সেন করেছিলেন। এই ভদ্রমহিলাকে পরবর্তীকালে আর খুব একটা দেখা যায়নি। উত্তম কুমার সুপর্ণা সেন, অপর্ণা সেন নন কিন্তু। এতে রাজকন্যা ছায়াছবিটা খুব ডিটেকটিভ টাইপের ছায়াছবি ছিল, খুব ভালো। উত্তম কুমার একজন চিত্রকরের ভূমিকায় অভিনয় করেছিলেন। শোনাই।
দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেঁথেছি বড়শিতে, দেখুক এনে পড়শিতে। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেঁথেছি বড়শিতে, দেখুক এনে পড়শিতে। এ যে রুই কাতলা মৃগেল তো লয়, মারে প্রেমের কাঁটা প্রাণ নিতে, দেখুক এনে পড়শিতে। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেঁথেছি বড়শিতে, দেখুক এনে পড়শিতে। মাছে লাগে মৎস্যকন্যা, রূপে যে তার অথই বন্যা। মাছে লাগে মৎস্যকন্যা, রূপে যে তার অথই বন্যা। তার কাছে মন করে বাঁধা, তার কাছে মন করে বাঁধা, দেখুক প্রাণে টান দিতে। এক্সাক্ট। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেঁথেছি বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। থাকে না তোকে মা জলে, লড়ে চড়ে কথা বলে। থাকে না তুমি মা জলে, লড়ে চড়ে কথা বলে। কি আসে যায় সময় কোথায়, কি আসে যায় সময় কোথায়, পরের কথায় কান দিতে। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেঁথেছি বড়শিতে, দেখুক এনে পড়শিতে। এ যে রুই কাতলা মৃগেল তো লয়, মারে প্রেমের কাঁটা প্রাণ নিতে, দেখুক এনে পড়শিতে। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেঁথেছি বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। আচ্ছা মৃগাঙ্ক এটা একবার করো না, একটু দেখাতে হবে মৃগাঙ্ককে, মৃগাঙ্ক যেটা করলো করো একবার। অসাধারণ অসাধারণ। এবং আমার মনে হয় রেকর্ডিংও এরকমই বোধহয় কিছু একটা করা হয়েছে। আমি সেটা দেখে প্রায় হেসে ফেলেছিলাম। ও হাতুড়িটা খুঁজছে যে ওই জায়গাটা করতে হবে, ওই এফেক্টটা আমাকে আনতে হবে। ইটস এ নাইস ব্যাপার, খুব ভালো। একদম। আচ্ছা তুমি আমাদের কিন্তু ইয়ের গান শোনাবে, সোনার খাঁচা। সোনার খাঁচা শোনাবো। আচ্ছা সময় তোমার যা আছে 3টে গান হয়ে যাবে যদি কথা আমরা না বলি। তাহলে আমি একটা গান গাই সোনার খাঁচা গাওয়ার আগে একটা কানেক্টর করি। ছোটি মুলাকাত নয়, আমি ছোটি মুলাকাত খুঁজে পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও, আমি একটা গান পেয়ে গেলাম, সেটা হচ্ছে আচ্ছা দুটো গান হবে। আর দুটো হবে, বেশ ঠিক আছে। তাহলে দুটো গান যখন হবে একটা খুব নাটকীয় গান করি। আমার মনে হয় ছদ্মবেশী থেকে এই গানটাকে আমরা ছাড়বো না, তাই না? আমি কোন পথে যে চলি, ও দেখো পিসিআর থেকেও দেখাচ্ছে এইটা। ইতে করি, ই মাইনার করি। এই একজন মানুষ সুধীন দাশগুপ্ত, গানের কথা এবং সুর অসাধারণ একটা কম্পোজিশন, 1971। এই ছবিতে এই গানটা তো আছে, আরো অনেকগুলো গান আছে। বাঁচাও কে আছো মোরে প্রেম, মরেছি যে প্রেম করে। আরে ছো 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 क्या शर्म की बात, भद्रलोक का लड़की भागे ड्राइवर का साथ। জহর রায়, অনুপ ঘোষাল, জহর রায়। জহর রায় কি অসাধারণ কম্পোজিশন। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি
বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি, সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি, ভয়ের ঘাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়ের ঘাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাওয়ার রাস্তা ধরি, হয়তো মনের দরজা খুলে তুমিও ছেলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা খুলেও তুমিও ছেলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমার না কতগুলো ছবির গান শুনতে চেয়েছে, ছোটি সে মুলাকাত, সোনার খাঁচা, অমানুষ, এই গানগুলো কি হবে এখন এতগুলো ছবি? একটা করি আজকে। আমার মনে হয় এইটা তুমি তুমি যে কথাটা বলেছো, তোমার কথা দিয়েই আজকে শেষ গানটা করব, মানে তোমার কথাটাই আমার মনে হয় শেষ কথা। তার কারণ হচ্ছে যে শিল্পীর তো কখনো মৃত্যু হয় না, একদম হয় না। শিল্পী দেহের হয়তো, কিন্তু শিল্পটা তো পার্থিবভাবে তিনি নেই, শারীরিকভাবে তিনি নেই, কিন্তু তিনি তো রয়েছে, মনে প্রাণে রয়েছেন আমাদের সব সময়তে রয়েছেন। এখন আমি যেমন ধন্যী মেয়ে ছবিটা যখনই হয়, আমি কিন্তু জয়া ভাদুরীকে যতটা দেখি তার থেকে অনেক বেশি দেখি উত্তম কুমারের অভিনয়। একদম একদম ওই যে একটা অ্যাংরিনেস উত্তম কুমারের ওই অভিনয়, অথচ একটা কমেডি টাইপ অভিনয়, অসম্ভব। যে হঠাৎ করে কি হচ্ছে যে আমার বউটাকে খুঁচিয়ে মেরে ফেলবে নাকি, একবার শাবল চাইছে একবার হাতুড়ি চাইছে, ডাক্তার দরজা বন্ধ করে একটা শাবল চাইছে, ডাক্তার বলছে হ্যাঁ, যেখানে বাটি জল এগুলো চায় তা না, দিয়ে বলছে একটা শাবল দিন, একটা ছেনি দিন, একটা হাতুড়ি, যে বউ ডাক্তার করছেটা কি, এই যে ব্যাপার, মানে কি সুন্দর একটা ব্যাপার, মানে খুব ফ্যামিলিয়ার ব্যাপারগুলো। আমি আমার সেই সূত্র ধরে আমি বলবো, সেটা হলো সোনার খাঁচার গানটা দিয়ে শেষ করি, একটা আনন্দের গান দিয়ে শেষ করি, কে জানে কখনটা দিয়ে শেষ করি আজকের অনুষ্ঠান, ভালো হবে না? রাদার দেন কোনো একটা দুঃখের গান, দুঃখ তো আমরা পাইনি, আমরা তো পাবো না, সেই স্মৃতি নিয়ে আমরা বছরের পর বছর আনন্দে কাটিয়ে দিতে পারি। অমানুষ হলে তো কি আশায় বাঁধি খেলা আর বেদনার বালুচের, আমাদের বেদনা নাই, আমাদের আনন্দই আনন্দ, কারণ আমরা উত্তম কুমারকে নিয়েই চলবো, আমরা বাঙালি উত্তম কুমারকে সঙ্গে নিয়ে চলবে, একদম এটা বাস্তব কথা। তো আজকে এটা কিন্তু প্রশ্নের শেষ গান, কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ নয়, ফিরে আসবো আমরা। কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। জীবনে এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, জীবনে এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, বলো না কে কে দেবে সারা, তুমি 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 তুমি, আমি যে শুধু চাই, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা,
যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে। আসলে যত কিছু ঘটে সবই যে হিং কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা। যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা। যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। প্রসূনকে অনেক 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 ধন্যবাদ। আমরা প্রসূনের সঙ্গে অনেকটা সময় কাটালাম সকাল থেকে, খুব ভালো লাগলো, একটা খুব সুন্দর মুহূর্ত। আজকে উত্তম কুমারকে নিয়ে অনুষ্ঠান করতে গেলে প্রসূন না হলে হয়তো আমি এভাবে করতে পারতাম না। উত্তম কুমারকে নিয়ে অনুষ্ঠান আমি করতামই ঠিকই, কিন্তু প্রসূন আমার অনুষ্ঠানটাকে এসে একটা পালক গুজে দিয়ে গেল। তোমাকে আবারও আমন্ত্রণ জানিয়ে রাখি প্রসূন, আবারও আসতে হবে আমাদের অনুষ্ঠানে।